আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সকালে দেখুন আমার রুমে রোদ এসেছে, তো আমার ছেলে এই যে হাত দিয়ে খরগোশ বানিয়েছে। তো খরগোশ বানিয়ে খেলা করতেছিল আর আমাকে বলতেছিল আম্মু একটু ভিডিও করো। তো ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমাকে জানাবেন আমার ছেলের বানানো খরগোশটা কেমন হয়েছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, খরগোশের চোখটাও কিন্তু বোঝা যাচ্ছিল। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই যে আরেকদিন আমার টেস্টের জন্য ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলাম। তো সেখান থেকে আসার পথে এই যে একটু মার্কেটে গিয়েছিলাম। আমার মেয়ে হচ্ছে নিজের হাত খরচের টাকা থেকে টাকা জমিয়ে এরপরে হচ্ছে এই যে 3 পিস কিনেছে। তো নিজের জন্যও কিনেছে, আবার আমার জন্য একটা 3 পিস কিনে দিয়েছে। আমি নিষেধ করেছিলাম, তারপরেও সে দিবে আমাকে। তো ফাও পেলে তো সব বাঙালি আলকাতরাও খায়, তাই না? আর আমি তো একটা 3 পিস পেয়েছি, হোক সেটা কম দামে, গিফট তো গিফটই, তাই না? আমাকে যদি কেউ 2 টাকা দিয়েও একটা কিছু গিফট করে আমি অনেক খুশি হই। আর আমার মেয়ে আমাকে 3 পিসটা গিফট করেছে, আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। ও তো আর টাকা ইনকাম করে না, তাই না? আমরা হাত খরচের টাকা যা দেই ওই টাকাটাই জমিয়ে রেখে তারপরে হচ্ছে এই যে কিনেছে। এমনিতে কিন্তু ওর জন্য ড্রেস ওর বাবা নিয়ে আসে, আর এগুলো যদিও কম দামি, ওর বাবার পছন্দ হয় না। বাবা বলতেছে এত কম দামি ড্রেস তোমাদেরকে কখনো আমি কিনে দিয়েছি? তা আমি বললাম তো তুমি এটা নিয়ে কোনো কথা বলবে না, কারণ এটা আমার মেয়ে নিজে পছন্দ করে কিনেছে, আর ও হচ্ছে নিজের জমানো টাকা দিয়ে কিনেছে। তো বলতেছে না, এমনি বললাম আর কি, তোমরা তো কখনো পরো নাই এত কম দামের ড্রেস, সেজন্য বললাম বাসায় পরবে, রাব ইউজ করবে, করুক না, সমস্যা কী। তো এখন হচ্ছে যে আমি বললাম সেদিন আপনাদের সাথে শেয়ার করব, তো আজ আপনাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটা। তো জানাবেন আমাদের ড্রেসটা কেমন হয়েছে। এই যে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেয়ের, আর প্রথম যে ড্রেসটা দেখানো হয়েছে সেটা আমার জন্য নিয়েছে, আমার মেয়েই পছন্দ করে কিনেছে। তো আমার কাছে তো ভালোই লেগেছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। প্লিজ আপুরা তোমরা একটা কমেন্ট করে জানাবে 3 পিসগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর এই যে এখানে কলাই শাক কেটে নিচ্ছি দুপুরে রান্না করার জন্য। যে আরেকদিন কলাই শাক কাটতে গিয়ে হাত কেটে গিয়েছিল, তারপরে তো আর কলাই শাক খাওয়া হয় নাই, আর কি খাওয়া হয়েছে কিন্তু আমি কাটি নাই। এই যে আবার কাটতেছি। তো আজ যখন কলাই শাকগুলো কাটতেছিলাম তখন হচ্ছে আরেকদিন যে কেটে গিয়েছিল হাত, ওই জায়গায় আবার একটু আর কি বটি লেগে গিয়েছিল, কিন্তু কাটে নাই, এমনিতে আর কি একটু লেগেছে। তো কলাই শাকগুলো কেটে নিচ্ছি। আর আমাদের তো কলাই শাকগুলো ভীষণ পছন্দের, আমরা খুব তৃপ্তি করে খাই কলাই শাকটা। আর আমাদের তো মানে যদি 12 মাস কেউ কলাই শাক দেয় তাহলে কিন্তু আমরা 12 মাসই খেতে পারি, আমাদের কোনো মানে অভক্তি আসে না কলাই শাকের উপরে। কিন্তু এই শাকটা তার 12 মাস পাওয়া যায় না, যার কারণে আর কি যতদিন পাওয়া যায় একটু খাওয়ার চেষ্টা করি। আর অন্য অন্য শাকের তুলনায় কিন্তু এই শাকটা খেতে বেশি ভালো লাগে, যদিও ঝামেলার। আমরা যারা ঢাকা শহরে থাকি এই শাকগুলো এনে বাছতে হয়, তারপরে হচ্ছে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে ফ্যান ছেড়ে শুকিয়ে নিতে হয়, তা না হলে শাকটা রান্না করলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়, কেমন একটা হলদে বর্ণ ধারণ করে, মানে হলদে বর্ণ, তো দেখতে ভালো লাগে না। আর এটা যদি হলদে বর্ণ ধারণ করে তাহলে কিন্তু টেস্টটাও চেঞ্জ হয়ে যায়, কেমন একটা টক টক ভাব চলে আসে, ওটা খেতে তেমন একটা ভালো লাগে না। তো আমি আজ হচ্ছে 1.5 কেজি শাক এনেছিলাম। তো 1.5 কেজি শাকের মধ্যে টিকেছে হচ্ছে 1 কেজি, আর বাকিটা হচ্ছে ফেলে দিতে হয়েছে, বড় বড় করে তো তুলে নিয়ে আসে সেজন্য। তো আমি শাকটা একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি।
আর এখন মানে শাক কাটতে কাটতে আমার অভ্যাস হয়ে গেছে তো, আর কাটতে সময় তেমন একটা বেশি লাগে না, অল্প সময়তে আমার দেখা যায় শাকগুলো কাটা হয়ে যায়। আগে অনেক সময় লাগতো, করে শাক কাটতে গেলে আমার অনেক সময় পার হয়ে যেত, কাটা হতো না। আর এখন হচ্ছে অভ্যাস হয়ে গেছে তো, তাই খুব ইজিলি কেটে নেই, খুব ভালো লাগে এখন শাকগুলো কাটতে। আজকে শাকের সাথে আমি পেঁয়াজ করে দিব, পেঁয়াজ করে দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচগুলো কিউব করে মিহি করে কেটে দিয়েছি। এই যে শাকটা ভাজি করে নিচ্ছি। আজকে হচ্ছে সিম্পলি রান্না বান্নায় এই যে করে শাক ভাজি করতেছি, আর হচ্ছে ডিম রান্না করব আলু দিয়ে। আর এখন তো নতুন আলু পাওয়া যাচ্ছে মানে প্রচুর, আর আলুগুলো যতদিন নতুন থাকে ততদিন কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর একটু যখন পুরাতন হয়ে যায় তখন কিন্তু আর খেতে তেমন একটা ভালো লাগে না। তো আমি হচ্ছে নতুন নতুন অবস্থায় অনেক বেশি আলু খাই। তারপরে হচ্ছে যখন আর কি আলুটা পুরাতন হয়ে যাবে তখন আস্তে আস্তে খাওয়াটাও কমিয়ে দিব। তো এই যে শাকটা ভাজি করে নিয়েছি, তো আমার শাকের কালারটা আজকে একটু চেঞ্জ হয়ে গিয়েছিল, যেহেতু চুলায় একটু গ্যাস কম ছিল, যার কারণে আর কি কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। একটু বেশি সময় চুলায় রাখা হয়েছিল। আমি যথেষ্ট চেষ্টা করেছি যাতে আর কি কালারটা ধরে রাখা যায়, কিন্তু ওই যে একটু ভিজা ভিজা ছিল পানি, তো পানিটা শুকানোর জন্য আর কি একটু সময় লেগেছে। আর প্রচুর গ্যাস যখন থাকে তখন কিন্তু অল্প সময়তে রান্নাটা করা যায়, কোনো সমস্যা হয় না। আর এই যে এখন শাক বাগার দেওয়ার জন্য মরিচ ভেজে নিচ্ছি, শুকনো মরিচ। আর কলই শাকের মধ্যে এভাবে মরিচ না দিলে কিন্তু ভালো লাগে না। কলই শাকের সাথে আমি প্রচুর মরিচ খাই, ভাজা মরিচ। শুধু আমি না, আমাদের ফ্যামিলির সবাই, আমার ভাই বোনের আমরা সবাই। তো এখন আদা কুচি দিয়ে দিলাম, আদা কুচিটা একটু ভেজে এরপরে রসুন কুচি দিয়ে দেব। রসুন নিয়েছে একদম সামান্য পরিমাণে। তো এখন আদা কুচি দিয়ে শাক রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। আর এটা তো হজম শক্তি তো খুব কার্যকরী এই আদাটা। আর যাদের করে শাক খেলে হজম হয় না, পেট ব্যথা করে, তাদের জন্য তো আদাটা মাস্ট। আর এক সময় আমি এই আদার স্মেলটা নিতে পারতাম না কড়াই শাকের মধ্যে। আমি হচ্ছে মা যখন শাক ভাজি করতেন এই আদা দিয়ে, আমার এত বিরক্ত লাগতো, আমি আদা বেছে বেছে ফেলে তারপরে হচ্ছে খেতাম। তো এটা যখন মা দেখতেন, তারপরে যখন শাক ভাজি করতেন, তো শাকটা এই আদা দেওয়ার আগে মানে আমার জন্য এক্সট্রা তুলে রাখতেন, এরপরে হচ্ছে এই যে আদা দিয়ে বাগার দিতেন, আর আমার জন্য আদা ছাড়া বাগার দিতেন। তো মায়েরা কতটা ধৈর্যশীল, তাই না? ওনারা পারেও এত মানে সবাই কিন্তু খাবে একরকমভাবে, আর আমি হচ্ছে খাবো না, সেই জন্য আমার জন্য এক্সট্রা আবার এভাবে করতো। তো এতটা ধৈর্য ছিল আমার মায়ের, কিন্তু আমার কিন্তু এত ধৈর্য নেই। আমি আমার বাচ্চারা যদি কোনো কিছু নিয়ে বায়না করে, আমি ওদেরকে মানে অনেক বকা দিই। আমার মন মতো আমি রান্না করে দিই। মাঝে মাঝে ওদের আবদার পূরণ করি, ওদের মতো, ওদের কথা মতো, ওদের পছন্দ মতো রান্না করে দিই, কিন্তু সবসময় করি না। আর আমার মা সবসময় সবার পছন্দকে প্রাধান্য দিয়েই রান্না করতেন। তো আমার মা ছিলেন একজন অমায়িক মানুষ, মাটির মানুষ। আমি আমার মায়ের মতো এত ভালো মানুষ কোথাও দেখি না। এত মানুষ দেখি, কিন্তু আমার মায়ের মতো কাউকেই দেখি না। মানে একদম সহনশীল, ধৈর্যশীল, মুখ বুজে সারাদিন কাজ করে, কিন্তু কোনো দিন একটু ক্লান্ত বোধ করে নাই, কোনো দিন কোনো অভিযোগ করে নাই। মানে কেমন যেন এই যে বললাম যে আমি ওনার মতো মানুষ আর দেখি না কোথাও। অনেকেই দেখি কাজ করতে করতে ক্লান্ত বোধ করে, বিরক্তি বোধ করে, কিন্তু আমার মা কোনো দিন ক্লান্ত বোধ করে নেই, বিরক্ত বোধও করে নেই। উনি হাসি মুখে সব সময় সব কাজগুলো করে নিয়েছে। আর এখন তো আমরা কাজের লোক দিয়ে কাজ করাই, আর আমার মা কাজের লোক দিয়ে কখনো কাজ করানো পছন্দ করতেন না। আমরা আদা রসুন ব্লেন্ডার করে খাই, আমার মা আদা রসুন ব্লেন্ডার করা পছন্দ করতেন না। উনি পাটায় বেটে মশলা তৈরি করে নিতেন, আর সেই মশলা দিয়ে রান্না করতেন, আর সেই রান্নাগুলো খেতে অনেক বেশি মজা লাগতো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাকটা ভাজি করে নিয়েছি, এরপরে ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি।
তো এখানে আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজের সাথে সামান্য একটু গরম মশলা ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট ভেজে একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা কষানোর পরে ঝোলের পানিটা দিয়ে এরপর যখন ঝোলের পানি বলক চলে এসছে, এখানে আমি শাক বাটা দিয়ে দিয়েছি। শাক বাটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি। এরপরে এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিমগুলো ভেজে নিয়েছিলাম। আর হচ্ছে সিদ্ধ ডিম নিয়েছি আমার জন্য আর আমার ছেলের জন্য। তো আমার ছেলে সিদ্ধ ডিমও খাবে আবার ভাজা ডিমও খাবে, তো ওর জন্য দুইটাই করেছি, সিদ্ধও করেছি ভাজাও করেছি। আর আমার আবার ভাজা ডিমটা তেমন একটা পছন্দ না, যার কারণে আমার জন্য আমি সিদ্ধ করে নিয়েছি। তো এই যে তরকারিটা প্রায় হওয়ার পথে আমি ডিমগুলো সব দিয়ে দিয়েছি। আমার হচ্ছে আপনাদেরকে বলে আমার টেস্টের রিপোর্ট এসছে। তো টেস্টের রিপোর্ট তেমন একটা ভালো আসে নাই। আমার হচ্ছে রক্তে প্রচুর অ্যালার্জি ধরা পড়েছে। মানে আমার রিপোর্টটা দেখে তো ডক্টর মানে মুখটা একদম ছোট করে ফেলেছে। মানে ওনার মুখের দিকে তাকিয়ে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে রিপোর্টে কি আসলো। তো তখন সে বলতেছিল যে আমার রক্তে প্রচুর অ্যালার্জি, মানে এতটা অ্যালার্জি সে আশাই করে নাই, যে আমার রক্তে এতটা যে অ্যালার্জি সে ভাবতেই পারে নাই। সে হচ্ছে আমাকে ওষুধ দিয়েছে, খাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। সে আমাকে কিছু আর কি খাবার বেছে খেতে বলেছে, তো সে খাবারগুলো তো আমি আগে থেকেই অ্যাভয়েড করে খাচ্ছি, অ্যালার্জি জাতীয় যত খাবার আছে। তো আপুরা তোমরা আমার জন্য একটু দোয়া করো। আমার মানে শরীরটা প্রচুর খারাপ, অ্যালার্জির কারণে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে আমার। আমার শরীরের এমন কোনো অংশ বাকি নাই যেখানে আমার আর কি অ্যালার্জি হয় নাই। প্রচুর খারাপ লাগে, আমি সারা রাত ঘুমাতে পারি না অ্যালার্জির যন্ত্রণায়। তো বন্ধুরা, এই যে আমি কিন্তু রোদে বসে খাবারটা খেয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পেয়েছো। আমি হচ্ছে ভাতগুলো প্রথমে কলাই শাক দিয়ে মেখে এরপরে একটু তরকারি নিয়ে নিয়েছি সাইডে, তারপরে হচ্ছে খেয়ে নিচ্ছি রোদে বসে বসে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।